আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইকি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সদা ইসলাম বর্ষা। শুরুতে সংবাদ শিরোনাম। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। 18 কোটি মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হচ্ছে, মন্তব্য মঈন খানের। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টার হিট অ্যালার্ট জারি। অসুস্থ মানুষদের শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া করে পৈশাচিক আনন্দ পেত মিন্টুর সমাদদার। তার স্ত্রীকে ডিবির জিজ্ঞাসাবাদ। শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুরের নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে ভোটাররা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নতুন নির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল 10:30টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বললে দেশটির স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশে প্রভাব থেকে মুক্ত নয়। 2500-এর মতো অ্যারেস্ট হয়ে গেছে। এখন আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? এখানে সম্পর্কের অবনতি কেন? সম্পর্ক গ্লোবাল ইকোনমি এখন যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে, এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র, আর দেশে গণতন্ত্র রক্ষা করতে হলে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভিন্ন মত উপেক্ষা করে দেশের 18 কোটি মানুষকে সরকার একই লাইনে চলতে বাধ্য করছে বলেও অভিযোগ করেন ডক্টর মঈন খান। আমাদের নতুন করে ভাবতে হবে, বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতীক। কয়েকদিন টানা তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন পর স্কুল কলেজ খুলে দেয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ায় যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেবে শিক্ষকরা। আমিনা হিরা রিপোর্ট।
গত 20 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ 15 দিন পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে খুলে দেয়া হয় সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা যায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় লেখাপড়ায় আবারও মনোযোগী হবে শিক্ষার্থীরা। এখন বাচ্চারা অনেক খুশি স্কুল যে শুরু হয়েছে। পরিবর্তিত আবহাওয়ার সাথে সাথে তো সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে। অনেকদিন ছুটি ছিল, বাচ্চারা বাসায় বোর হচ্ছিল, স্কুলে এসে ওদেরও অনেক ভালো লাগছে। স্কুলটা খোলা থাকলে যেটা হয় ওদের পড়ালেখার কন্টিনিউটিতে আসে। স্কুল খোলার পর ক্লাস শেষে শিক্ষার্থীদের আনন্দের অন্ত নেই। দীর্ঘদিন পর ক্লাস করে উচ্ছ্বাসিত সবাই। আমার অনেকদিন পরে স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার খুব ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। অনেকটা সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে লেখাপড়ার আগ্রহ কমে যায়, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার দাবি শিক্ষার্থীদের। আমার অনেক ভালো লেগেছে, আমি ফ্রেন্ডের সাথে অনেক মিশতে পারছি, অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগছে, কিন্তু অনেক গরম। স্কুল যাতে প্রতিদিন খুলে থাকে, আমরা এটাই চাই। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে 24 ঘন্টার হিট অ্যালার্ট। এর মধ্যেই 2 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসে সামগ্রিকভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে বজ্রঝড় সহ কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বাগেরহাটে সুন্দরবনের গহীন এলাকা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ শুরু করেছে। সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা। স্থানীয়রা জানান, আগুন সুন্দরবনের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বাগেরহাট থেকে আগুনের বিষয়ে আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি রিফাত আল মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, গতকালকে দুপুরবেলায় পূর্ব সুন্দরবনের আমুরবুনি এলাকায় সুন্দরবনে আগুনের সূত্রপাত হয়েছে। তো গতকালকে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন, বিভিন্ন এলাকাবাসী সহ বিভিন্ন লোকজন এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু গতকালকে সন্ধ্যা নেমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম স্থগিত করে আজ সকালে আগুনের এই নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করছে স্থানীয় ফায়ার সার্ভিস। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরবনের গহীনে আছি। এখানে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার চেষ্টা করতেছে। এলাকাবাসী আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে, কিছু অবৈধ মৌয়ালিরা এই মৌ আহরণ করতে গিয়ে তাদের এই আগুনে, এই সুন্দরবনে আগুন জ্বলে। তো আমরা এখানে উপস্থিত আছেন এলাকার একজন লোক, আমরা তার কাছে একটু জানতে চাবো, আপনি কি এইটা এই আগুনের কিভাবে দেখছেন আপনি? আমি দুপুর 1টার সময় আমি অফিসে ফুটসুনি যাচ্ছি গোসল করতে, সালাম করে একটা ফরেস্টার আসছিল, উনি চলে গেছে আজান দিতে মসজিদে। উনি তখন রফরফে, আমি রহিম সালাম ভাই অফিসে ওই আজান দিতে গেল মসজিদে, চলে আসে যে কোনো একটা ঘটনা ঘটছে। 3 জন আমার সাথে আসে, আসার পরে আমরা গাছে উঠে আগুন আমরা দেখতে পাই না। কোস্টগার্ড বা বিভিন্ন নৌবাহিনী, সেনাবাহিনী, তারপর যারা আগুন নিয়ন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন এলাকাবাসীর বক্তব্য। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনে খুব একটা ক্ষতি হবে বা কেমন ক্ষতি হয়েছে এটা জানা যাবে পরবর্তীতে। এই ছিল সুন্দরবন থেকে আগুনের সর্বশেষ। রিফাত আল মাহমুদ, ধন্যবাদ আপনাকে।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদরের স্ত্রী মিঠু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। বেলা 11:30টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তিনি। পরে ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, ব্যাংকে থাকা মিল্টনের 1,85,00,000 টাকা সম্পর্কে কিছুই জানেন না তার স্ত্রী। তবে তিনি জানান, অসহায় মানুষদের তার আশ্রমে নিয়ে চিকিৎসার জন্য টাকা নিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। মিল্টন এসব অসহায় ও অসুস্থ মানুষদের শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া করতে পৈশাচিক আনন্দ পেত জানিয়ে মিঠু হালদার জানিয়েছেন, জাল ডেথ সার্টিফিকেট নিজেই তৈরি করত মিল্টন। যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা, এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। অন্যদিকে নেত্রকোনায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিনিধি মাসুদুর রহমান ও আনিসুর রহমানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মাদারীপুরে যতই দিন ঘনিয়ে আসছে, বাড়ছে নির্বাচনী উৎসবের আমেজ। পাড়া মহল্লা থেকে শুরু করে শহর ও গ্রামগঞ্জের অলিগলি সেজেছে বর্ণিল সাজে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য আসিফুর রহমান আসিফ খান। তার প্রতিদ্বন্দ্বী চাচা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবিলুর রহমান শফিক খান। নির্বাচনকে ঘিরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। এরই মধ্যে ভোটাররাও করতে শুরু করেছেন নানা হিসেব নিকেশ। স্মার্ট মাদারীপুর যে প্রার্থী করবে তাদেরই আমরা ভোট দিব। ভোটের পরিবেশ আমি ভালো চাই, সুন্দর চাই। এই সমাজে এমনই একটি ব্যক্তি চাই যে সমাজের ভালো উন্নয়ন কাজ করতে পারে। নারীদের যারা সম্মান করে তাদেরকেই আমরা ভোট দিতে চাই। এমন একজন ক্যান্ডিডেট চাচ্ছি যে ক্যান্ডিডেট আমার দেশের জন্য উন্নয়ন করবে। নির্বাচন উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আপনাদের সকলের সহযোগিতায় মাদারীপুর সদর উপজেলা এবং রাজৌর উপজেলায় আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। অন্যদিকে আগামী 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায়। প্রার্থীদেরও রয়েছে নানা অভিযোগ। জনগণ ভোট দিতে পারবে কিনা এটাকে এনশিওর করতে হবে। এমপি মহোদয় এই এলাকার নির্বাচনী পরিবেশটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছেন। বর্তমানে এমপি মোস্তাক রুহি সাহেবের ছেলে সুদূর কানাডা থেকে শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুর্গাপুর কলমাকান্দায় উনি এসেছেন এবং বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। আমি আওয়ামী লীগের প্রার্থীও না, আমাকে যারা ভালোবাসে, এলো আওয়ামী লীগের লোক আছে, এলো বিএনপির লোক আছে, এলো জামাত শিবিরের লোক আছে। আমাদের নেতাকর্মীদের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। তারা আমার নির্বাচনী প্রচারণা সভায় আমার সাথে একতা ঘোষণা করেছে। এটাকে অন্যভাবে কেউ ডাইভার্ট করার চেষ্টা করছে। কোনো এমপি বা তাদের আত্মীয়স্বজন কার পক্ষে জয় ভালো, এটা হয়তো তখন বিভেদ সৃষ্টি হবে। বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছে। আমরা ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদেরকেও এই আচরণবিধির বিষয়টি অবহিত করেছি আনুষ্ঠানিক মিটিংয়ের মাধ্যমে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রিকশা চালকদের চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনিয়ে নেয়া চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। শাহ আলম মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান পায় পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খান। তিনি জানান, 3 জনের একটি দল নতুন রিকশা টার্গেট করে একত্রে ঘোরাফেরা করে। এরপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে খাইয়ে রিকশা ছিনিয়ে নেন। রিকশা চালককে অজ্ঞান করে তার রিকশাটি লুট করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রায় শতাধিক সিসি ফুটেজ সহ অন্যান্য বিভিন্ন তথ্য প্রযুক্তি, নানাবিধ বিশ্লেষণ এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা এই গ্রুপটিকে শনাক্ত করি। তাদের বক্তব্য অনুযায়ী বিগত 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিকশা চুরি এবং
মানে প্রতারণার মাধ্যমে চুরি, এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। অন্য দেশের মতো বাংলাদেশের কলা ও লোকজ সংস্কৃতির অধ্যয়ন, উন্নয়ন বা উদ্ভাবন পরিচালনা এবং অংশগ্রহণকারী প্রতিযোগী স্বেচ্ছাসেবক সংস্কৃতি এবং পাইথিয়ান গেমস এবং পাইথিয়ান মুভমেন্ট ইকোসিস্টেমের পথ চলা শুরু হলো বাংলাদেশে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মডার্ন পাইথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা মিস্টার বিজেন্দর গোয়েল। তিনি বলেন, শৈল্পিক পেশাদারিত্বের পাশাপাশি মডার্ন পাইথিয়ান গেমসের সাথে অংশীদারিত্বের জন্য পুরস্কার ও উৎসাহ প্রদানেও কাজ করছে বৈশ্বিক এ প্রতিষ্ঠান। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে বাস চালক ও হেলপারকে মারধরের জেরে জড়িতদের বিচার দাবিতে শনিবার সন্ধ্যার দিকে ফের বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। দ্বিতীয় দফা বিক্ষোভের এক পর্যায়ে মাহিন্দ্রা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বাস শ্রমিকরা। এ সময় দুই গ্রুপের অন্তত 15 শ্রমিক আহত হয়। দুই গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশত বাস ও মাহিন্দ্রা ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এরপর বাস চলাচল শুরু হয়। আজও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বাস চালক ও হেলপারকে মারধরের ঘটনার বিষয়ে বরিশাল বাস স্ট্যান্ডে আজকে পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সদা ধন্যবাদ। আপনি যেমনটা জানেন এবং যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে গতকাল থেকে একটানা ভাবে আসলে এখন অবধি পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শ্রমিকদের সাথে, শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে। সব মিলিয়ে কালকে থেকে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল। 14টা অভ্যন্তরীণ থেকে দূরপাল্লার সকল রুটের গাড়ি চলাচল বন্ধ রেখেছে। কিন্তু কিছুক্ষণ আগে প্রশাসন এবং বাস শ্রমিক নেতা এবং শ্রমিক সংগঠনের সমন্বয়ে সমাধান হওয়ার পরে স্বল্প পরিসরে সীমিত আকারে দু একটি গাড়ি বরিশালের অভ্যন্তরীণ রুটে ছেড়ে গিয়েছে এবং বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, ভোলা সহ বিভিন্ন রুট থেকে আসা যেসব দূরপাল্লার পরিবহন, সেসব পরিবহন ঢাকার উদ্দেশ্যে বরিশাল হয়ে কিন্তু চলে গিয়েছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের পাশে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। দর্শক, সংবাদ শেষ করব কৃষ্ণচূড়ার খবর দিয়ে। প্রকৃতি যখন পুড়ছে তাপপ্রবাহে, ঠিক তখনই চারপাশের সবকিছুকে রাঙিয়ে দিতে আগমন কৃষ্ণচূড়ার। রুক্ষতাকে হার মানিয়ে প্রকৃতি যেন হেসে উঠল নতুন করে। কৃষ্ণচূড়ার লাল রঙই ভেসে ওঠে গ্রীষ্মের প্রকৃত সৌন্দর্য। রোদ ঝলমলে দিনে নীল আকাশের নিচে এই ফুল দিগন্তকে যেন সাজিয়ে তোলে মোহনীয় রূপে। মহিবুল কাদেরের রিপোর্ট। প্রখর রোদ উপেক্ষা করে থরে থরে ফুটে থাকা এই ফুলের সৌন্দর্য ফ্রেমবন্দি করার সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রকৃতিপ্রেমীরা। প্রতিটি কৃষ্ণচূড়া গাছের আশপাশে মানুষের ভিড়, সবার হাতে হাতেই ফোন এবং ক্যামেরা। সেসব দিয়ে যে যেভাবে পারছেন ফ্রেমবন্দি করে নিচ্ছেন রক্তবর্ণ এই ফুলের নজর কাড়া সৌন্দর্য। কেমন যেন সম্মোহনী এক ব্যাপার আছে এই ফুলের রঙে। তাই তো ছেলে বুড়ো সবাই মেতেছেন প্রকৃতির এই রূপ উপভোগে। প্রত্যেকটা সবুজ গাছের মাঝে মাঝে একটা লাল একটা গাছ, আসলে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটার মতো। গাছ তো অবশ্যই সবসময় উপকারী, তার মধ্যে ফুলের গাছগুলো আসলে প্রকৃতির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয়। রক্তের মতো লাল টকটকে বলে কেউ কেউ এটিকে রক্তচূড়া বলেও থাকেন। তবে এই উদ্ভিদের আদি নিবাস সুদূর আফ্রিকা মহাদেশের মাদাগাস্কার। সেখানকার শুষ্ক পত্রছড়া বৃক্ষের জঙ্গলেই এর দেখা মেলে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়ছে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। 18 কোটি মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হচ্ছে মন্তব্য মঈন খানের।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টা শীত অ্যালার্ট জারি। অসুস্থ মানুষদের শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া করে পৈশাচিক আনন্দ পেত মিঠুন সমাদ্দার, তার স্ত্রীকে ডিবির জিজ্ঞাসাবাদ। এবং শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুর ও নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। সারা টিভি মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytv বা আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, /mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাবেন। দেখছি আল্লাহ হাফেজ।